আজকে আমরা দেখব সোমনাথ মন্দির, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ। সোমনাথ মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা দেখব লক্ষ্মীনারায়ণ মন্দির, ত্রিবেণী সঙ্গম আর রাম মন্দির। ত্রিবেণী সঙ্গমে এখানে এই পাখিগুলো একদম সুন্দর লাগছে, নীল জলটার উপরে সাদা রঙের পাখি। এই পাখিগুলোর নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন। এই পাখিগুলোর নাম আমি জানি না, তাই স্কিপ না করে এই ব্লগটা পুরোটা দেখুন। এই ব্লগ থেকে আপনারা অনেক কিছু ইনফরমেশান পাবেন, যাতে আগামী দিনে আপনাদের সোমনাথ ট্যুর আরও সহজ হয়ে যায়। আজকে 13ই ফেব্রুয়ারি, এখন সময় হয়েছে সকাল 9টা। আমি এখন দ্বারকার হোটেল চেক আউট করে বেরিয়ে গেছি দ্বারকা থেকে সোমনাথের উদ্দেশ্যে। দ্বারকা থেকে সোমনাথের দূরত্ব হলো 236 কিলোমিটার এবং সময় লাগে 4 ঘন্টা। দ্বারকা থেকে সোমনাথ যাওয়ার রাস্তা কিন্তু খুব সুন্দর, একদম রাস্তার পাশেই সমুদ্র, পুরো রাস্তাটাই একদম সমুদ্রের পাশ দিয়ে সোমনাথ পর্যন্ত গেছে। দ্বারকা থেকে সোমনাথ যাওয়ার পথে সেরকম দেখার কোনো টুরিস্ট স্পট নেই। আমরা একেবারে সোমনাথ পৌঁছে আজকে বিকেলে যাব সোমনাথ মন্দির। এই সি বিচটার নাম হলো শিবরাজপুর বিচ। আমরা এখন পৌঁছে গেছি সোমনাথের কাছাকাছি, একটু পরেই আমরা পৌঁছে যাব সোমনাথে আমাদের যে হোটেল বুক করেছি সেই হোটেলে। আশেপাশে কিন্তু প্রচুর নারকেল গাছ, যেমন দেখা যায় গোয়াতে, দীঘাতে ওই রকম। এটা হলো সোমনাথ স্টেশন। সোমনাথ স্টেশন থেকে কিন্তু সোমনাথ মন্দির বেশি দূরে নয়। এবার আমরা প্রবেশ করছি সোমনাথের আমাদের যে হোটেল বুক করা আছে সেই হোটেলে। এটা হলো আমাদের হোটেল, হোটেল দেব ইন। এটা হলো আমাদের রুম। এখানে রয়েছে ডবল বেড বিছানা, একটা ফ্যান, একটা এসি, এখানে রয়েছে টিভি, এটা একটা ওয়ার্ড্রপ, এখানে একটা ফ্রিজ রয়েছে ছোট, এখানে দুটো চেয়ার অ্যান্ড টেবিল,
আর এখানে একটা জানলা, এখান থেকে কিন্তু ভিউ দেখা যায়, সমুদ্র দেখা যায় একদম অল্প। এটা হলো রটেলেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়। এবার আমি এসে গেছি সোমনাথের সি বিচে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো সোমনাথের মন্দির। ওখানে বিকেলে যাব, ওইখানে বিকেলে গিয়ে লাইট অ্যান্ড সাউন্ডও দেখব। এইখানে সমুদ্রের মাঝখানে রয়েছে শিবলিঙ্গ, যার নাম হচ্ছে বাণগঙ্গা। এখন যেহেতু বিকেলবেলা হয়ে গেছে তাই জোয়ার নেই এখানে, এখন এখানে ভাটা চলছে আর সমুদ্র অনেকটা পিছিয়ে আছে। আর এই সি বিচে পুরো পাথরে ভর্তি, এখানে কিন্তু সমুদ্রে নামা খুব একটা যায় না। একদম সামনাসামনি যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হলো ফিশিং হারবার, ওইখান থেকে কিন্তু বিভিন্ন ট্রলার ছাড়ে মাছ ধরার জন্য। এখানে সমুদ্রের মধ্যে একটা শিবলিঙ্গ আছে যেটাকে বাণগঙ্গা বলা হয়, এটা আপনাদের পরে দেখাবো। এই বাণগঙ্গা থেকে জোড়া নামক এক বেদ এখান থেকে বান ছুঁড়েছিল, যে বানটা লাগে ভালকা তীর্থে বসে থাকা শ্রীকৃষ্ণের পায়ে। ভালকা তীর্থতেও যাব, সেটাও আপনাদের দেখাবো ওখানে। এখান থেকে আরও ক্লিয়ারলি দেখা যাচ্ছে ফিশিং হারবারটা, আপনাদের জুম করে দেখাচ্ছি। এখন সময় হয়েছে সন্ধ্যে 6টা। এখন আমি এসে গেছি সোমনাথ মন্দিরের সামনে। এটা হলো সোমনাথ মন্দিরের সামনে মার্কেট। এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে, জামা কাপড়, তারপর সুভেনির। একদম সামনে দেখা যাচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এই মন্দিরটা কাল সকালে যাব, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে, এরপর লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পাবো না সোমনাথে। এবার আমরা প্রবেশ করছি সোমনাথ মন্দিরের প্রাঙ্গণে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, ওটা হলো সোমনাথ মন্দির। এইখানে সোমনাথ মন্দিরের সামনে কিন্তু ফোন জমা করতে হয়, জুতো জমা রাখতে হয়, ফোন কিন্তু অ্যালাউ নয় ভেতরে। এখানে বাইরে থেকেই কিন্তু এই সোমনাথ মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য টিকিট কাউন্টার রয়েছে, এইখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। এই সোমনাথ মন্দির লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয় 7টা থেকে, আর খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড হয় এখানে। লাইট অ্যান্ড সাউন্ডের জন্য টিকিট হলো 100 টাকা করে। সত্য যুগে চন্দ্রদেব সোনা দিয়ে এই সোমনাথ মন্দির তৈরি করেন এবং এই মন্দিরে শিবকে প্রতিষ্ঠা করেন। এরপর ত্রেতা যুগে রাবণ রূপ দিয়ে এই সোমনাথ মন্দির তৈরি করেন। দাপর যুগে শ্রীকৃষ্ণ চন্দন কাঠ দিয়ে এই সোমনাথ মন্দির তৈরি করেন এবং কলি যুগে সোলাঙ্কি রাজা ভীমদেব তিনি প্রস্তর দ্বারা এই মন্দির তৈরি করেন। সোমনাথ জ্যোতির্লিঙ্গ হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ। মন্দিরের ভেতরে কিন্তু পুজো দেওয়া সেরকম কোনো সিস্টেম নেই, বাইরে প্রসাদ বিক্রি হচ্ছে, সেখান থেকে কিনতে পারেন। এটা হলো মন্দিরের ভেতরে শিবলিঙ্গ। লাইট অ্যান্ড সাউন্ড যেহেতু মন্দিরের ভেতরে হয় আর মন্দিরের ভেতর ফোন নিয়ে প্রবেশ করা অ্যালাউ নয়, তাই জন্য লাইট অ্যান্ড সাউন্ডের কোনো ভিডিও করতে পারিনি, এইগুলো গুগল থেকে নেওয়া। সোমনাথের লাইট অ্যান্ড সাউন্ড শো আপনারা অবশ্যই দেখবেন, খুব সুন্দর লাগবে। মন্দিরের ইতিহাস সম্পর্কে এই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এইবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। ভোর 4টে থেকে রাত 11টা অবধি কিন্তু এই মন্দির খোলা থাকে। আজকে 14ই ফেব্রুয়ারি আর এখন সময় হয়েছে সকাল 7টা, আর আমি চলে এসেছি সকাল সকাল সোমনাথ মন্দির দর্শনের জন্য। এই সোমনাথ মন্দিরের পাশে কিন্তু রয়েছে সি বিচ, সেই সি বিচটা দেখাবো আপনাদের, কালকে রাত হয়ে যাওয়ার জন্য দেখাতে পারিনি। কথিত আছে সোমনাথের প্রথম মন্দিরটি খ্রিস্টের জন্মের আগে থেকে বিদ্যমান ছিল। গুজরাটের বল্লভীর যাদব রাজারা 649 খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দিরটি নির্মাণ করে দেন। 725 খ্রিস্টাব্দে সিন্ধের আরব শাসনকর্তা জুনায়েদ তার সৈন্যবাহিনী পাঠিয়ে এই মন্দিরটি ধ্বংস করে দেন। তারপর 815 খ্রিস্টাব্দে গুজ্জর প্রতিহার রাজা দ্বিতীয় নাগভট্ট সোমনাথের তৃতীয় মন্দির নির্মাণ করান। এই মন্দির ছিল লাল বেলেপাথরে নির্মিত সুবিশাল একটি মন্দির। 1024 খ্রিস্টাব্দে মামুদ গজনি আরেকবার মন্দিরটি ধ্বংস করেন। 1026 থেকে 1042 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময় গুজ্জর পরমার রাজা মালোয়ার ভোজ এবং সোলাঙ্কির রাজা আনহিলওয়ারার প্রথম ভীমদেব আবার মন্দিরটি নির্মাণ করান। এই মন্দিরটি ছিল কাঠের তৈরি। কুমার পাল কাঠের বদলে একটি পাথরের মন্দির তৈরি করে দেন। 1296 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজি সৈন্যবাহিনী পুনরায় মন্দিরটি ধ্বংস করে। সামনের মন্দিরটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। এবার আমরা এই মন্দিরের ভেতরে ঢুকবো। এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়। সোমনাথ মন্দির থেকে 1 কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে ত্রিবেণী সঙ্গমে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো ত্রিবেণী সঙ্গম।
এটা হলো সোমনাথের ত্রিবেণী সঙ্গম। সোমনাথের ত্রিবেণী সঙ্গম হলো ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিকভাবে উদ্বেলিত স্থান। এটি তিনটি পবিত্র নদীর সঙ্গমস্থল হিরণ, কপিলা এবং সরস্বতী, যাকে ভূগর্ভস্থ নদী বলে মনে করা হয়। এই পবিত্র মিলনস্থল হিন্দু তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যারা আশীর্বাদ পেতে এবং পবিত্র জলে স্নান করতে আসেন। জায়গাটা খুব সুন্দর, আর তার মধ্যে এইখানে রয়েছে বিভিন্ন রকমের পাখি। আমরা যেহেতু ভোরবেলায় এসেছি, এখন সময় হয়েছে 7:30, তাই জন্য এখানে রোদের তেজ সেরকম নেই, আর আশেপাশে পরিবেশটা খুব সুন্দর লাগছে, আর চারিদিকে পুরো সাদা রঙের পাখি ছড়িয়ে রয়েছে। এই সাদা রঙের পাখিগুলো একসঙ্গে আছে বলে দেখতে খুব ভালো লাগছে। এইখানে কিন্তু লোকেরা এসে এই পাখিগুলোকে খাওয়ায়। এখানে খাওয়ানোর জন্য বিভিন্ন খাবারও বিক্রি হচ্ছে, পাখিদের খাবার। পাখিগুলোর নাম ঠিক জানি না, যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করতে পারেন এখানে যে পাখিগুলোর কি নাম। আজকে আমরা এখান থেকে যাব গির জঙ্গল দেখতে। ব্রেকফাস্ট করে আমরা 9:30 10টা নাগাদ বেরোবো গির জঙ্গল দেখার জন্য। একদম সোজা যে দিকটা দেখা যাচ্ছে ওই দিক থেকে এসছে হিরণ নদী, তার পাশে হচ্ছে কপিলা, আর তার একদম পাশে হচ্ছে সরস্বতী নদী। বদ্রীনাথের মানাগ্রামের পর কিন্তু এখানেও সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায়। এই সঙ্গমের জলে কিন্তু রয়েছে অনেক মাছ, এখানে কিন্তু অনেকে মাছকে খাওয়াচ্ছে। সঙ্গমের পাশেই রয়েছে ত্রিবেণী মাতা মন্দির। এবার আমরা এই মন্দির দর্শন করব। এখানে ত্রিবেণী সঙ্গমে এত পাখি যে এইখানে সবাই ওই পাখিদের নিয়ে ছবিও তুলছে, আবার পাখিদেরকে খাওয়াচ্ছে। এটা হলো রাম মন্দিরের গেট। এই রাম মন্দিরটা কিন্তু নতুন হয়েছে এখানে। এটা হলো রাম মন্দির। এবার আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব এই রাম মন্দিরটা। অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠে আমরা রাম মন্দিরের ভেতরে চলে এলাম। এবার এইটা হচ্ছে এন্ট্রান্স। মন্দিরের ভেতরে রয়েছে অনেক রকমের গণেশের কালেকশন। এখানে বিভিন্ন রকমের গণেশ। এটা হলো রাম, লক্ষ্মণ ও সীতার মূর্তি। এগুলো সব দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। এরপর হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো গির অরণ্য দেখার জন্য। গির অরণ্য আসবে আমাদের পরের ব্লগে।